ভারতীয় সময় অনুসারে ঠিক দুপুর 3:01 এই সফল অবতরণ হয়। যদিও বা প্রশান্ত মহাসাগরে এই সফল অবতরণ হয়েছে। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন সরাসরি অ্যাক্সিওম মিশন 4 ইতিমধ্যেই সফল হচ্ছে, তখন ঠিক সেই টান টান উত্তেজনার মুহূর্ত আপনাদের সামনে রাখছি। ছবিটা একবার দেখুন, ভাবুন এবং সেই সময়টাকে আরও একবার নতুন করে জাগ্রত করার চেষ্টা করছি। দেখুন, এই সমস্ত বিষয় নিয়ে আর একটু বিশদে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো দর্শকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় পার্থপ্রতিম দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স টিচার, কর্ণজোড়া হাই স্কুল। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় ডক্টর রবিউল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ফিজিক্স। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব বাংলা ইঙ্গিতের এই অনুষ্ঠানে। আমি যদিও বা আজ ইঙ্গিতের থেকেও বড় প্রশ্ন হচ্ছে একটা গর্বের মুহূর্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় হিসাবে প্রত্যেকের গর্ব হয়তো হচ্ছে। আর ঠিক যে ছবিটা আজ সকাল থেকে আমরা দেখার জন্য অপেক্ষায় ছিলাম, যে সফল অবতরণ করবে, যেটা রাকেশ শর্মার ক্ষেত্রে কিংবা কল্পনা চাওলার ক্ষেত্রে যদি 2003 সালের ঘটনা আমরা মনে করি, তাহলে সেক্ষেত্রে সফল অবতরণ করতে পারেনি। আমি ঠিক এখান থেকেই প্রথমে একটু রবিউল বাবুর কাছেই যাব। স্যার, কি বলবেন? প্রথম কথা, ভারতীয় হিসেবে যথেষ্ট গর্ব হওয়ার কথা, এবং দ্বিতীয় কথা হচ্ছে রাকেশ শর্মা কিংবা কল্পনা চাওলার যে ইতিহাস, সরাসরি 2003 সালের যে ইতিহাস, সেই ইতিহাস আবারও যদি পুনরাবর্তন হতো, এক্ষেত্রে কোন ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো বেশি সম্মুখীন হওয়ার কথা হয়? রবিনবাবু, নমস্কার সবাইকে। প্রথম কথা হচ্ছে, আজকের দিনটা আমাদের পক্ষে, ভারতীয়র পক্ষে খুবই গর্বের দিন, যে ভারতীয় একজন আমাদের শুভাংশু শুক্লা সফলভাবে মহাকাশ স্পেস স্টেশনে 18 দিন কাটিয়ে এসছেন। এক্সপেরিমেন্ট যেগুলো করার শিডিউল ছিল সবই করেছেন এবং সুস্থ সবলভাবে অবতরণ করেছেন। আজকে 3টে নাগাদ, মানে যে শিডিউল টাইম ছিল সেই শিডিউল টাইমে স্প্ল্যাশ ডাউন হয়েছে এবং সেটা লাইভ দেখাচ্ছিল আধা ঘন্টা আগে থেকে। আমি বসেও ছিলাম, দেখছিলাম। এখন এই জিনিসটি সফল হওয়ার ফলে আরও নতুন দিক উন্মোচন হবে। আমরা 41 বছর পরে, মানে কল্পনা চলার পরে 41 বছর পর পাচ্ছি দ্বিতীয় দেখতে, কিন্তু এরপরে আমার ধারণা এই ফ্রিকোয়েন্সিটা মানে অনেক বেড়ে যাবে। মানে আমরা নেক্সট 5-10 বছরের মধ্যে আবার নতুন দেখতে পাবো, বা তার থেকেও কম সময়ের মধ্যে হলে আমরা অবাক হবে না। যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে, মোর দ্যান 60 এক্সপেরিমেন্টস হয়েছে, তার মধ্যে ইসরো শিডিউল করা 7টা বড় এক্সপেরিমেন্ট ছিল, সেগুলো সবই সফলভাবে হয়েছে। এখন সেগুলো অ্যানালিসিস হবে, কিন্তু বিফোর দ্যাট যারা ফিরে এসছেন তারা তাদের একটা 7 দিনের একটা রিহ্যাবিলিটেশন ক্যাম্পে থাকতে হবে ব্যাক টু গ্র্যাভিটি অ্যাডজাস্টের জন্য। তারপরে ওই এক্সপেরিমেন্টের আউটকাম আসার পরে আমাদের আরও নতুন করে বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে এরপরে হচ্ছে মহাকাশ স্টেশনে যাওয়া বা লো আর্থ অরবিটে মানুষের গবেষণা করাটা এখন সহজলভ্য হয়ে যাবে। আমি এখানে পার্থপ্রতিম স্যারের কাছে যাবো, যে অনেক বেশি সহজলভ্য হয়ে গেল, তার কারণ সফল অবতরণ এবং যেমনটা বললেন স্যার, অর্থাৎ কোনো এক জায়গায় যা যা রিসার্চ করে আসা হয়েছে তার একটি ফল তো অবশ্যই সবাই দেখতে পাবে, কিন্তু যে 60টি রিসার্চ, সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো একটু যদি আপনি ব্যাখ্যা করতেন। দেখুন, অনেকগুলো রিসার্চই কন্ডাক্ট হয়েছে। মূলত যেটা বলার আছে, মায়োজেনেসিস এক্সপেরিমেন্ট মানে আমাদের মাসেল টিস্যুর উপরে যে এফেক্টটা পড়ে দীর্ঘদিন এই লো গ্র্যাভিটিতে থাকার জন্য। শুধু তাই না, পৃথিবীতেও এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। কিন্তু কোন কারণে যদি অস্টিওপোরোসিসের দিকে চলে যায় সেই বিষয়গুলো, সেগুলোকে রিজেনারেশন প্রসেসটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, সেগুলো শুধু স্পেসক্রাফট বা যারা রয়েছে অ্যাস্ট্রোনটস তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল তা না, আমাদের ভারতীয়দের কাছেও এটা যথেষ্টই, ভারতীয় কেন গোটা পৃথিবীবাসীর কাছেও একটা মানে খুবই হেল্পফুল এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। এটার সাথে সাথে এই প্রবলেমগুলো আরও ফেস করতে হয় যখন দীর্ঘদিন ধরে একটা স্পেস শাটেল করে এই অ্যাস্ট্রোনটরা যায়, বিশেষ করে চাঁদ বা মঙ্গল এরকম একটা দীর্ঘ জার্নির ক্ষেত্রে এই সমস্যাটা একটা মানে খুবই কমন প্রবলেম। এটা একটা প্রতিটা অ্যাস্ট্রোনটকে এটা ফেস করতে হয় এবং তার জন্য নানা রকম শারীরিক সমস্যা একটা এই রিটার্নের পরেও কন্টিনিউ হতে থাকে। তো যাই হোক, সেগুলোর উপরে কিভাবে এই জায়গাগুলোকে ওভারকাম করা যেতে পারে, এই মায়োজেনেসিস এক্সপেরিমেন্ট, গোটা এই এক্সপেরিমেন্টটাই সেখানে করেছে। এছাড়া আরেকটা মাইক্রো অ্যালগির উপরেও কিছু প্রোগ্রাম শিডিউল ছিল, যেগুলো কিনা বলছে যে লাইফ সাপোর্ট সিস্টেমের জন্য খুব হেল্পফুল হতে পারে, বিশেষ করে কিছু কিছু খাবার, ঠিক আছে, যেগুলো কিনা আমরা ভাবতে পারি যে এখন যেটা হচ্ছে যে 8 থেকে
যারা আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা রয়েছেন তাদের ওখানে একটা রেগুলার ইন্টারভেলে সাপ্লাই করতে হচ্ছে, আচ্ছা। ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে এই মাইক্রো অ্যালগিগুলো একটা হয়তো ফুড সাপ্লাইয়ের একটা কাজ করতে পারে। এছাড়া কিছু কিছু ফুয়েল প্রবলেম, মানে যেগুলো থেকে কিনা আমরা পরবর্তীকালে কিছু ফুয়েলও এখান থেকে আউটকাম হিসেবে পেতে পারি, এই ধরনের কিছু এক্সপেরিমেন্টও এর মধ্যে ছিল, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলোই মূলত কন্ডাক্ট করা হয়েছে রিসার্চের মধ্যে। আমি এখানেই সরাসরি রবিউল স্যারের কাছেই যাবো। স্যার, আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তা হলো এতদিন পর্যন্ত মহাকাশে তারা থাকলেন, তারপরে তারা যখন পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন তখন ঠিক তার আগের যে স্টেপ বায়ুমণ্ডল, ঠিক সে জায়গায় তার আগে ডিঅরবিটাইজেশন, অর্থাৎ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? হ্যাঁ, এটা বিশেষ করে আমি ছাত্রদের জন্য বলবো, যারা লার্নার আছে, মানে বিশেষ করে 11-12 ছাত্ররা আরও ভালো বুঝতে পারবে যে আমরা যখন কোনো জিনিসকে মহাকাশে পাঠাই তখন অরবিট ম্যানোভারে যে কাজটা করতে হয়, মানে ওর এনার্জি বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে অরবিটের হাইটটা বাড়ানো হয়। ডি অরবিটটা ঠিক তার উল্টো প্রসেস। এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে অরবিটের রেডিয়াসটাকে কমাতে গেলে তার ভেলোসিটি কমাতে হবে। ভেলোসিটি কমাতে গেলে ইঞ্জিনটা উল্টো দিয়ে ঘোরাতে হয়, মানে যেদিকে একটু নিউটনস থার্ড ল অ্যাপ্লিকেবল, তাহলে পরে ইঞ্জিনটা উল্টো দিকে ঘুরলে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। হ্যাঁ, তাহলে একমাত্র ওটাই প্রসেস, যে প্রসেসে হচ্ছে আমরা ওখানে মানে ডিরেকশন চেঞ্জ করতে পারি, অরবিট চেঞ্জ করতে পারি। তো সেই কাজটা করতে হয়েছে এবং ওটা প্রিসাইজলি করতে হয়। এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে প্রায় মেজর 3 রকমের হচ্ছে বার্ন প্রসেস হয়েছে। প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিপারচার বার্ন মানে হচ্ছে আইএসএস স্পেস স্টেশন থেকে এই ক্যাপসুলটাকে বেরোতে, ড্রাগন ক্যাপসুলটাকে বেরোতে, মানে ওটা হচ্ছে কিপ আউট অফ স্ফেয়ার থেকে মানে 200 মিটার একটা স্ফেয়ারের বেরোতে, সেখানের জন্য 2টো ডিপারচার বার্ন করতে হয়েছে। সেটা কম সময়ে কিন্তু করতে হয়েছে। তারপরে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ফেজিং বার্ন মানে বেসিক্যালি অ্যাডজাস্ট করা যে পৃথিবীর ঠিক কোন জায়গায় আমাকে ল্যান্ড করতে হবে, সেই অনুযায়ী আমাকে টাইমিংটা অ্যাডজাস্ট করতে হবে। তারপরে বড় যে স্টেপ যেটা আপনি বলছেন ডিঅরবিটিং, মানে ওইটা করতেই ডিঅরবিট বার্নিংটাই ওইটা বেশি সময় লাগে। সেই জন্য আমাদের ওই 22.5 ঘন্টা টাইম লেগেছে ওখান থেকে সেপারেশন হওয়ার পরে, মহাকাশ স্পেস স্টেশন থেকে সেপারেশন হওয়ার পরে স্প্ল্যাশ ডাউন হতে 22 ঘন্টা সময় লেগেছে। তার কারণটা হচ্ছে বেশিরভাগ সময়টাই হচ্ছে অরবিটে থেকেছে এবং আস্তে আস্তে অরবিটটা কমাতে এসছে। এইবার তারপরে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যখন অ্যাটমসফিয়ারে ঢুকবে, মেনলি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে ট্রোপোস্ফিয়ার। তো অ্যাটমসফিয়ারে যখন ঢুকবে তখন ওর টেম্পারেচারের জন্য ফ্রিকশন হবে, প্রচুর টেম্পারেচার তৈরি হয়, প্রায় ওটা 1600 ডিগ্রি টেম্পারেচার তৈরি হয়। এবং আমরা দেখেওছি লাইভে, যখন ওটার নাম ছিল ওটা গ্লোয়িং বল, ইট ওয়াজ লাইক এ গ্লোয়িং বল, ফায়ার বলও বলা হয়, ফায়ার বলের মতো দেখা যাচ্ছিল। কল্পনা চাওলার ক্ষেত্রে এই ঘটনাটি একটু বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল সেই সময়তে। হ্যাঁ, তখন এখন অনেক উন্নত হয়েছে, কারণ এখন যেটা করা হয় সেটা হচ্ছে উপরের সিলটা প্রচুর টেম্পারেচার হয়, আর উপরের সিল্ড আর ভেতরের সিল্ডের মাঝখানে একটা গ্যাপ তৈরি করা হয়, যে গ্যাপে ডিপ্রেসারাইজ করে ওখানে প্রায় ভ্যাকাম করে দেওয়া হয়, সো দ্যাট বাইরের টেম্পারেচারটা ভেতরে যাতে যেতে না পারে। তো সেই জন্য মানে এই প্রসেসটা করতে হয়। আর তারপরে 2টো প্যারাশুট সিস্টেম ছিল। প্রথমে ছিল 5 কিলোমিটার উপরে একটা প্যারাশুট দেওয়া হয়েছিল, 2টো প্যারাশুট, তাতে তার ভেলোসিটি কমানো হয়েছে। তারপরে বলা হচ্ছে, হ্যাঁ, ডগ প্যারাশুট ওটাকে বলে। তারপরে 2 কিলোমিটারে এসে ওটা মেন 4টে প্যারাশুট খুলে যায়, সে তাতে ভেলোসিটি আরও কমিয়ে দেওয়া হয়, সাজ দ্যাট যখন ওটা মাটিতে যখন স্প্ল্যাশ ডাউন সমুদ্রে যখন পড়ছে প্যাসিফিক ওশানে, তখন ওটার ভেলোসিটি প্রায় 26 কিলোমিটারের মতো, হ্যাঁ 25 কিলোমিটার পার আওয়ার, মানে ওটা নমিনাল ভেলোসিটি আমরাও বুঝতে পারি। হোয়ারাজ মহাকাশ স্পেস স্টেশন আমরা জানি যে ওটা 28,000 কিলোমিটার পার আওয়ার ঘুরছে, মানে 1.5 ঘন্টা একবার পৃথিবীকে ঘুরে। এটা তো অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার যে 28,000 কিলোমিটার থেকে 26 কিলোমিটারে নিয়ে আসা, এইটা বড় চ্যালেঞ্জ। তার উপরে হচ্ছে অ্যাটমসফিয়ার আছে, বাতাস আছে, সেইটা একটা বড় চ্যালেঞ্জিং, এবং এটা খুব সফলভাবে হয়েছে, 1 মিনিটও ডিলে হয়নি। এইটা বড় আশ্চর্য, মানে বরং মহাকাশ স্টেশন থেকে যখন ওটা বেরিয়ে আসে তখন 10 মিনিট ডিলে হয়েছিল। সেটা ডিলেটা হয়েছিল কারণ হচ্ছে ওখানে 6 সেট, মানে হচ্ছে 12খানা হুক থাকে। সেই হুকটা ওই মহাকাশ স্টেশনের সাথে ওইটা লাগানো থাকে, যেটাকে ডকিং বলে। ওটা আনডকিং করা মানে হচ্ছে হুকগুলোকে ফিজিক্যালি রিমুভ করতে হয় মেশিন দিয়ে আর কি। তো ওইটা করতে ওখানে 10 মিনিট ডিলে হয়েছিল সেপারেশন, মানে ডিপারচার বার্ন করতে 10 মিনিট দেরি হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও এটা ঠিক টাইমে এখানটায় পৌঁছে গেছে। এবং এই মাঝখানে যে টোটাল প্রসেসটা হয়েছে, অরবিট ম্যানওভার, ডিঅরবিট বার্নিং, এগুলোর জন্য ক্রিউদের কিছু করতে হয় না, এগুলো অটোমেটিক হয়েছে। এইটা একটা বড় সাকসেস।
ক্রিউদের কোনো কিছুই করতে হয়নি, তারা শুধু ওখানটায় বসেছিলেন। টোটাল প্রসেসটা এক্সটার্নালি হয়েছে এবং এটা হচ্ছে অটোমেটিক প্রসেস হয়েছে। এইটা একটা বড় সাফল্য যে এত প্রিসাইজলি, এত সুষ্ঠুভাবে, মানে অতদূর মহাকাশ স্পেস স্টেশন থেকে আমাদের মহাকাশচারীদের ফিরিয়ে আনা যাচ্ছে। এটা একটা বড়। আমি এখানেই সরাসরি পার্থপ্রতিম স্যারের কাছেই আসবো যে সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটু অন্যরকম এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছিল, যেখানে যেই সময়ে ফিরে আসার কথা তার থেকে অনেক দিন পরে ফিরেছিল। খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রেও আমাদের মধ্যে একটা ভয় ছিল যে শুভাংশু শুক্লা যেই টাইম বাউন্ডের মধ্যে ফিরে আসা উচিত সেখানে ফিরে আসতে পারবে কিনা। দুটোকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, সুনিতা উইলিয়ামস সেই সময় যা করেছিল, সেখানে ফিরে আসার সময় কিছু প্রবলেম হয়, যেটা কিনা হিটশিল্ডের ক্ষেত্রে ফেস করতে হয়েছিল। যে কোনো কারণে কোনো একটা হিটশিল্ড ম্যাল ফাংশনিং করে এবং যতদূর জানি সেটা হয়তো রিমুভও হয়ে যায় স্পেস শাটেল থেকে, যার জন্য ভেতরে টেম্পারেচার এক্সেস বেড়ে যাওয়ার জন্য আমরা যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা সবাই জানি। এই ক্ষেত্রে সেই হিসাবে অনেকটাই কেয়ারফুল ছিল। শুধুমাত্র যে এই কি বলবো, নাসা বলে, আই থিঙ্ক আপনি কল্পনা চাওলার সঙ্গে কোনো রিলেট করলেন, কিন্তু আমি বলতে চাইছি যে সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগেই আমরা যখন দেখলাম যে রীতিমতো তার যেই সময় ফিরে আসার কথা সেই সময় তিনি ফিরে এলেন না, কিন্তু এক্ষেত্রে একদম স্পষ্টত আমরা দেখলাম যে টাইম বাউন্ড দেওয়া হয়েছে সেই টাইম বাউন্ডের মধ্যেই ফিরে এলেন। তাহলে কি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগানো? না, দেখুন, টাইম বাউন্ডটা খুব একটা ফ্যাক্টর না। টাইম বাউন্ডটা একটু চেঞ্জ করলেও খুব একটা সমস্যা হতো, মানে হয় না সেই ক্ষেত্রে। একটা তো ভয় কাজ করেই। যেমন আপনি যদি টাইম বাউন্ডের কথা বলেন, তাহলে সেই হিসাবে বলতে হয় যে এই যে যাওয়ার যে প্রসেসটা, সেটা প্রায় 3বার, যতদূর আমার মনে পড়ছে 3বার পিছিয়েছে। ঠিক আছে, 3বার এটাকে রিশিডিউল করা হয়েছে বিভিন্ন রকম মানে সমস্যা আসাতে সেটাকে 3বার করেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ভারতীয় ইসরো যথেষ্ট এটাতে মানে একটা বড় রোল প্লে করেছিল। এবং লাস্ট মুহূর্তে কিছু মানে ফুয়েলের সমস্যা ছিল, ফুয়েলের পাইপে কিছু সমস্যা বেরিয়ে পেয়েছিল, যার কারণে সেখানে একটা লিকেজের প্রবলেম হয়তো হতে পারত, কিন্তু ঠিক সময় মতন ঠিক আইডেন্টিফাই করার জন্য সেটাকে করা গেছে, ওভারকাম করা গেছে। সেটা একটা ফ্যাক্টর না, মানে যাওয়াটা বা আসাটার টাইমটা খুব একটা ফ্যাক্টর হয় না। কেননা মোটামুটি যেই টাইমেই হোক না কেন, একটা হয়তো কি হতে পারে আপনার বলেন, যেটা হচ্ছে যে ল্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু আপনাকে একটু হয়তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যে ফেরার সময় যে আপনি যেই শিডিউলে যদি আপনি ফেরেন, অলরেডি সেটা যখন আপনার শিডিউল করা আছে, আপনার সব কিছু ফিক্সড রয়েছে। কিন্তু যদি একটু টাইমটা হয়, কেননা পৃথিবী সবসময় মুভ করে যাচ্ছে, ঠিক আছে, সেই তার সাথে সাথে তার পজিশনগুলো সব অলওয়েজ চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গাটাতে একটা টাইম গ্যাপ একটা হতে পারে। কিন্তু সুনিতা উইলিয়ামসের সেই সময় থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে এবং আজকে যে মিশনটা, সেই মিশনটা থেকেও পরবর্তীকালে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং আশা করি নাসা বলেন বা আরও যেগুলো রয়েছে স্পেস ইনস্টিটিউট, এমনকি আমাদের ইসরো, তারাও যথেষ্ট শিক্ষা নিবে, যে যাতে করে পরবর্তীকালে এই প্রবলেমগুলো, যেমন এই যে বললেন উনি, যে আমাদের একদম যে টাইমিংটা আমাদের সেট করা ছিল ঠিক সেই টাইমেই আমরা ব্যাক করেছি, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের। ঠিক আছে, আমরা টাইমিংটা ফেল করিনি। তো আগামীতে হয়তো যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো আস্তে আস্তে তো আমরা ওভারকাম করব, এটাই আমরা আমি এখানে সরাসরি রবিন স্যারের কাছে আসবো। যে পার্থপ্রতিম স্যার যেমনটা বোঝানোর চেষ্টা করলেন যে মুভ করছে, অর্থাৎ পৃথিবী ক্রমাগত ঘুরছে এবং সেখান থেকে ডি অরবিটের প্রসেসটাও আপনি বললেন, প্রত্যেকটি জিনিসই হচ্ছে মুভেবল। আমরা যদি এখান থেকে রায়গঞ্জ থেকে দিল্লিকে গন্তব্য মনে করি, দিল্লি একটি ফিক্সড জায়গা, রায়গঞ্জও একটি ফিক্সড জায়গা, সেক্ষেত্রে গন্তব্য অনেকটাই ইজি প্রসেসে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে এটা কতটা চ্যালেঞ্জ হয় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি যখন পৌঁছচ্ছি, দুটো জিনিসই একসঙ্গে মুভেবল, এটা কি করে ক্যালকুলেট করা হয়? হ্যাঁ, এটা ক্যালকুলেট করা যায় এবং প্রিসাইজলি করতে হয়, সেই জন্যই ফেজ বার্নিং ব্যাপারটা আছে। মানে ফেজ বার্নিং মানে বেসিক্যালি ওটা হচ্ছে আমি যেখানটায় ল্যান্ড করতে চাইছি তার থেকে সে পিছিয়ে আছি না এগিয়ে আছি। পিছিয়ে থাকলে একরকম অ্যাকশন, এগিয়ে থাকলে আরেক রকম অ্যাকশন। সো দ্যাট মানে খুব ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা অটোমেটিক প্রসেসে করা হয়। এখন নেভিগেশন সিস্টেম অনেক স্ট্রং, মানে নেভিগেশন সিস্টেমের সমস্ত জায়গাকে নেভিগেট করা যায় এবং এটা অটোমেটিক প্রসেস, এটা করা যায়। এবং এটা যে এত সহজভাবে সফলভাবে করতে পারা গেছে, এইটা প্রথম দেখা গেল। আর একটা জিনিস এখানটায় একটা খেয়াল করে দেখবেন, আমরা যখন সুনিতা উইলিয়ামসের সময় দেখেছি, তো তখন যারা মহাকাশ যখন ওই ক্যাপসুল থেকে বেরোলেন, তারা সবাই কিন্তু স্ট্রেচারে করে গিয়েছিলেন। আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, সবাই কিন্তু হেঁটে গেছে।
এইটা একটা বড় চেঞ্জ এটাই আমি আমি দেখলাম দেখেছি। খেয়াল করে, সবাই হেঁটে গেছে, যদিও তাদেরকে 7 দিনের একটা রিহ্যাবিলিটেশন ট্রেনিং সেটা তো করতে একটা হবে, প্রসেস থাকে না ব্যাক টু গ্র্যাভিটি। তার কারণটা কিন্তু ওইটা, কিন্তু ওই সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি অনেক দিন ছিলেন, উনি অলমোস্ট হাঁটাটা ভুলে গেছিলেন হয়তো, মেবি। আর ইনারা কিন্তু সবসময় ভাসছেন। হ্যাঁ, ওনার কিন্তু মানে ওদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে Right, স্ট্রেচার right. ছিল, কিন্তু চারজনই আমি কিন্তু আমি, দেখলাম, খেয়াল করে দেখলাম যে চারজনই কিন্তু হেঁটে 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 বেরিয়ে গেলেন, উইথ হ্যাঁ। হেল্প করে গেছে, কিন্তু চারজনই হেঁটে হেঁটে গেছে। আমি একবার বলবো পিসিআর কে সেই ছবিটা আমাদের আর- সামনে রাখার জন্য, যখন তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, একবার দর্শকদের কাছে ওটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি বলুন। আরও একটা জিনিস দেখবেন, তাদের যে মানে যে ফেসিয়াল এক্সপ্রেশন, প্রত্যেকেই বেশ মানে উৎফুল্ল, জয়ফুল, মানে তাদের একটা যেটা হয় যখন ওটা অ্যাটমসফিয়ারে যখন ঢোকে না, তখন ওইটা একটা গ্র্যাভিটি একটা ইফেক্ট আসে, কিন্তু সেইটা তাদের মানে ফেসিয়াল এক্সপ্রেশনে দেখে বা এ দেখে বোঝা যায়নি যে খুব বেশি ওটার ইফেক্ট তাদের পড়েছে। সো এই দুটো আমার কাছে বেশ খুব ভালো লেগেছে জিনিস দেখে, যে মানে এটা অনেক সহজেই হয়তো হচ্ছে, বা এর পরবর্তী মিশনগুলো যেগুলো হবে সাথে যেমন আমি আরো ভালো হবে। এখানেই স্যারের কাছে যাবো যে সুন্দর হবে। পার্থপ্রতিম স্যার, আপনি কি বলবেন যে গগনযান 27-এ যাচ্ছে আমাদের ভারতের পক্ষ থেকে গগনযান, সেটা এই এক্সপিরিয়েন্স থেকে কতটা কাজে লাগতে পারে? না অবশ্যই, যে বললাম যেটা, যে ইয়েতে কিছু যে রিসার্চগুলো ছিল, মায়োজেনেসিস এক্সপেরিমেন্ট, মূলত এই গগনযানের কথা চিন্তা করেই কিন্তু এই এক্সপেরিমেন্টে ভারত পার্টিসিপেট করে। আচ্ছা। এবং শুধু তাই না, ভারতের নাসা থেকেও, এই ইসরো থেকেও একটা বিশাল অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করা হয় দুইজনের পিছনে। একজন তো আমরা জানি শুভাংশু শুক্লা, আর আরেকজনকে ব্যাকআপ হিসেবে রাখা ছিল প্রশান্ত নায়ার। ঠিক আছে, এই দুইজনই 5 থেকে 6 মাসের যে নাসার ট্রেনিং যেটা হয়েছিল, সেই ট্রেনিংয়ে পার্টিসিপেট করেছিল। ফাইনালি শুভাংশু শুক্লা আমরা সবাই জানি উনি সিলেক্ট হন, কিন্তু ব্যাকআপ হিসেবে ভারত থেকে কিন্তু দুইজনকে পাঠানো হয়েছিল। শুভাংশু শুক্লা আর একজন ব্যাকআপ হিসেবে ছিলেন হচ্ছে প্রশান্ত নায়ার। ঠিক আছে, যাতে করে এই এক্সপেরিমেন্ট থেকে ভারত কিছু একটা গেইন করতে পারে, এবং এই গেইনগুলো আগামী দিনে যেটা বললেন যে গগনযান, সেগুলোতে, এবং মানে নীলেশ দেশাই, যিনি কিনা ইসরোর বোধহয় কি বলবো, কোনো একটা বোধহয় পদে রয়েছেন, ওনার নামটা মনে করতে পারছি না কি পদে রয়েছেন, নীলেশ দেশাই, হ্যাঁ, উনি এটা মেনশন করেছেন লাস্টে। ঠিক আছে, যে উদ্দেশ্যই ছিল ইসরোর পার্টিসিপেট করার, যে আগামী দিনের গগনযান প্রোগ্রামটাকে সাকসেসফুলি কমপ্লিট করা। ঠিক আছে, উনি লাস্টে এটা মানে দিস মিশন উইল হেল্প আস ইন আওয়ার গগনযান প্রোগ্রাম। ঠিক আছে, নীলেশ দেশাই এটা লাস্টে কোট করেছেন, এবং সেই হিসাবে ভারত থেকে দুইজনকে পাঠিয়েছিল, শুভাংশু শুক্লা এবং প্রশান্ত নায়ার। হয়তো দুজনেই আগামী যে গগনযান প্রোগ্রামটা হবে সেখানে দুজনেই হয়তো পার্টিসিপেট করবে, আমরা দেখতে পাবো। বেশ, আমি এখানেই সরাসরি একটু স্যারের কাছে যাব। একদিকে যখন ডিরেক্টর অফ ইসরোর ক্ষেত্রে দেশাই স্যারের কথা মানে আসছে, দেশাইবাবুর কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে যে আমরা প্রতিবার একটা জিনিস খেয়াল করে দেখেছি, একটা কমন ফ্যাক্টর কাজ করে, যখনই মহাকাশযান পৃথিবীতে অবতরণ করছে তখন জলটাকে বেছে নেওয়া হয়। এটা কেন? এটা কারণ হচ্ছে মানে ওই যেহেতু বললাম, ওটা সবাই দেখেছেন, আপনারাও দেখেছেন, যে ওটা যখন নেমে আসে তো ওটা ফায়ার বলের মতো গ্লো করে, কারণ হচ্ছে টেম্পারেচারটা অনেক বেশি হয়, প্রায় 1600। তো প্রথমে তাকে তো টাইম দিতে হবে, জলই হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা করার জিনিস, তারপরে ওটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে তারপরে তাদেরকে সেখান থেকে বের করতে হবে। আর এটা একটা জিনিস, আর একটা হচ্ছে সফট ল্যান্ডিং জলেই হবে, মানে ল্যান্ডে যদি করতে যায় তাহলে তো হার্ড ল্যান্ডিং হয়ে যাবে, তাহলে এখানে দুর্ঘটনা হওয়ার চান্স আছে। ওয়েদার কতটা এফেক্ট ফেলে? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, মানে আমি মানে দেখছিলাম আর কি, আড়াইটা থেকেই মানে যখন লাইভ স্ট্রিমিং হয় তখন আমি দেখছিলাম, তাতে আমি দেখলাম যে মানে ওখানে কিন্তু ফগি ওয়েদার ছিল, মানে লাস্ট কিছু মানে সেকেন্ডে দেখা গেল ওই যখন 300 মিটার 400 মিটার মতো ছিল, তখন কিন্তু ওটা ঢেকে গেল, মানে ফগের জন্য ঢেকে গেল। আর টাইমিংটা এমন ছিল যে ওই সময় ওখানে কিন্তু অন্ধকার ছিল, যখন ওটা নামে লাইট দিয়ে তো কিন্তু দেখতে হচ্ছিল। আর ওটাকে তো দেখা যাচ্ছিল, ক্যাপসুলটাকে দেখা যাচ্ছিল, ড্রাগন ক্যাপসুলটাকে, কারণ ওটা যেহেতু গ্লো করছিল, ওটাকে এবং প্যারাসুটটাকে দেখা যাচ্ছিল, কেন কিন্তু ওটা কিন্তু জলে যখন স্প্ল্যাশ ডাউন করে গেল, তারপরে কিন্তু ওটাকে লাইট মানে চারিদিক থেকে লাইট দিয়ে দেখতে হয়েছে আর কি। তো ওয়েদারের উপরে ডিপেন্ড করে, কিন্তু ফরচুনেটলি ওয়েদার ভালো ছিল। মানে কিছুটা ফগি হলো, সেটা খুব একটা সমস্যা তৈরি করতে পারে। আমি একটু এই এক্সপেরিমেন্ট পার্থপ্রতিম যেটা বলেছেন সেইটা আমি আরেকটু এক্সটেন্ড করতে চাইছি, যে সেটা হচ্ছে যে ইসরো 7টা, আমাদের শুভাংশু শুক্লাকে 7টা টার্গেট দিয়েছিলেন, তার মধ্যে উনি যে মায়োজেনেসিস বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট, তার সাথে আরও যেগুলো ছিল সেটা হচ্ছে
মেথি এবং মুগ সিড, মেথি ডাল, এটা হচ্ছে স্প্রাউটিং, মানে ওটা কিভাবে মাইক্রোগ্র্যাভিটিতে বা জিরো গ্র্যাভিটিতে ওটা কিভাবে স্প্রাউটিং হচ্ছে। আচ্ছা, এছাড়া সায়ানোব্যাকটেরিয়া আর মাইক্রোঅ্যালগি সেটাও উনি উল্লেখ করেছেন, কিন্তু এটার মেন কাজ হচ্ছে এরাই হচ্ছে লার্জেস্ট সোর্স অফ অক্সিজেন ইন আর্থ। পৃথিবীতে আমরা যত অক্সিজেন পাই আমরা হয়তো ভাবি গাছপালা থেকে পাই, কিন্তু না, সবচেয়ে বেশি আমরা সায়ানোব্যাকটেরিয়া আর মাইক্রোঅ্যালগি থেকে পাই, সমুদ্রে। তো তারা ওইখানে অক্সিজেন তৈরি করতে পারে, এটা ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেন তৈরি করতে পারে। শুধু ইজ দ্য গ্রেট অ্যাডভান্টেজ, কারণ মানুষকে কোনো জিনিসকে বাঁচতে গেলে অক্সিজেন লাগবে। এখন সেই অক্সিজেনটা যদি ওখানে অ্যাভেলেবল হয়ে যায়, তাহলে যেটা আলোচনা হচ্ছিল যে এরপরে আমাদের নেক্সট টার্গেট হবে মুন, তারপরে হবে গিয়ে মার্স। তো সেইগুলোতে যদি আমরা কলোনি করতে চাই বা আমি লো আর্থ অরবিটেও যদি রিসার্চ করতে যাই, তাহলে সেখানে অক্সিজেনের আমার একটা সাপ্লাই দিতে হচ্ছিলো। অক্সিজেন যদি আমি অটোমেটিক্যালি পেয়ে যাই তাহলে এটা কাজে দেবে। তারপরে কিছু ক্রপ সিড পাঠানো হয়েছিল, সেটা খাওয়ার সংস্থান করবে। এবং লাস্টলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভয়েজার ডিসপ্লে, এটার ফিজিক্যাল অ্যান্ড কগনিটিভ ইম্প্যাক্ট, মানে একটা কম্পিউটার স্ক্রিন আমি স্পেসে জিরো গ্র্যাভিটিতে বসে দেখছি, দেন হোয়াট ইজ মাই মানে ইম্প্যাক্ট অন মাই ফিজিক্যাল মিনস আই, ব্রেন, এগুলোর উপর কী ইম্প্যাক্ট আছে এবং কগনিটিভ ইম্প্যাক্ট কী আছে, এইটার উপর রিসার্চ হয়েছে এবং এইটার উপর ডিপেন্ড করছে তাহলে ওখানে মহাকাশ স্টেশনে গিয়ে আমি কি কম্পিউটার অপারেট করতে পারবো। যদি পারি তাহলে অনেক জিনিস ইজি হয়ে যাবে, এভরিথিং উইল ভেরি ইজি। তো এই জিনিসগুলো এখনও মানে আউটকামটা আসতে এখনও দেরি আছে, রেজাল্ট অ্যানালিসিস হবে, তারপরে আমরা এটা বুঝতে পারবো। বাট উই আর সময় লাগতে পারে সেই বিষয়ে কিছু। এটা হচ্ছে এখন তো যে মানে প্রায় 580 LB, তার মানে 263 কেজি কার্গো এসছে, মানে রিসার্চ মেটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট এগুলো এসছে। এইগুলো এবার সায়েন্টিস্টদের কাছে যাবে, তারা এগুলো এবার অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করার পরে ডেটাটা পাবলিশ হবে। খুব বেশি দিন লাগবে না, এগুলো এখন তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে ধরে নিলাম মাসখানেকের মধ্যে আমরা আউটকামগুলো পেয়ে যাব। তাহলে আউটকাম পেয়ে গেলে তার উপরে ডিপেন্ড করবে যে ফিউচার যে মিশনগুলো হবে সেগুলোতে আরও মোর সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট করা যেতে পারে, মোর অপটিমিস্টিক এক্সপেরিমেন্ট করা যেতে পারে। এই জিনিসটি হচ্ছে খুব মানে আশাদায়ক আর কি। বুঝতে পেরেছি। আমি পার্থপ্রতিম বাবুর কাছে একেবারে অন্তিম লগ্নে একটা প্রশ্ন রাখতে চাইবো, তা হলো যে এত কিছু করা হচ্ছে, এটা একটা খুব জেনারেল প্রশ্ন, অনেক সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নগুলো থাকে, তাই সেই প্রশ্নটা করা। তা হলো আমরা দেশের মাটিতে কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস স্থাপন করি, কিংবা কোনো কারণে সেখানে গিয়ে কোনো চাষাবাদ করতে পারি, কোনো এক্সপেরিমেন্ট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একেবারে নিজেদের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করার পেছনে নেপথ্যে কী কারণ থাকতে পারে? আমি একদম সাধারণ মানুষের মতো করে প্রশ্নটা করতে চাইছি। না, রফিকুল বাবু যেটা বললেন যে কলোনি এস্টাবলিশ, হ্যাঁ রফিকুল, কলোনি এস্টাবলিশ করা, তো একটা আমাদের অনেক দিন ধরেই আমরা রিসার্চ করে যাচ্ছি যে মার্সে, বিশেষ করে যে মার্সের অ্যাটমসফিয়ার বা মার্সের সয়েল আমাদের আর্থের সাথে অনেকটা ম্যাচ করছে। একটা বিষয় আমি আপনার উদ্দেশ্য থেকে জানতে চাইবো, তা হলো অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও হয়তো আমাদের এই শো দেখছে, তাদের উদ্দেশ্যে এই এক্সপিডিশন নিয়ে, এই অভিযান নিয়ে কি বলতে চাইবেন? আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো প্রসঙ্গ। কারণ হচ্ছে মানে ইয়ং মাইন্ড থেকে নতুন নতুন আইডিয়া ডেভেলপ করে। এখন এই যে একটা সফিস্টিকেটেড অপারেশন হলো, আইএসএস স্পেস স্টেশন থেকে একবারে পাঠানো হলো, তারপরে নিয়ে আসা হলো, এই যে প্রসেসগুলোর বেসিক যে ফান্ডামেন্টাল যে আইডিয়াসগুলো সেগুলো কিন্তু খুব বেশি কঠিন নয়। ইভেন স্কুল স্টুডেন্টস ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে 11-12-এর ছেলেরা, ইভেন 9-10-এর ছেলেরাও ক্যালকুলেশন করে ফেলতে পারবে। যেমন একটা ছোট্ট কথা বলি যে আইএসএস স্পেস স্টেশন 400 কিলোমিটার উপরে পৃথিবীকে অরবিট করছে, তো আমরা বলছি তার স্পিড হচ্ছে 28,000 কিলোমিটার/আওয়ার। এইটা বাড়িতে বসে তুমি এক্ষুনি 2 মিনিটে ক্যালকুলেট করে ফেলতে পারবে। কারণ হচ্ছে তুমি জানো পৃথিবীর অ্যাট্রাকশন বল আর ওদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটোকে তুমি ব্যালেন্স করো, মানে mv²/r আর gmm/r², দুটো m কেটে যাবে, তাহলে ওই gm/r²টা এটাকে তুমি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে কনভার্ট করে ফেলো। কারণ ওই 400 কিলোমিটার উপরে গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ভ্যালু মাত্র 5% কমবে, খুব বেশি কমবে না, প্রায় জি এর ভ্যালু প্রায় কনস্ট্যান্ট। সো তুমি ওটা ক্যালকুলেট করে ফেলতে পারবে, আর ওইটা জি এর ভ্যালু ক্যালকুলেট না করেও ইনফ্যাক্ট তুমি করে ফেলতে পারবে। করে তুমি দেখবে যে ওটা ওই 28,000 কিলোমিটার/আওয়ারে ঘুরতে হবে। যদি ঘোরে তাহলে কি হবে, ওই যে সেন্ট্রিফিউগাল যে অ্যাক্সিলারেশন, বাইরের দিকের যে অ্যাক্সিলারেশন, আর পৃথিবী যে টানছে সেটা জি, আমাদের যে ওয়েট সেটা হচ্ছে আমাদের মাস এবং অভিকর্ষ ত্বরণ গুণ করলে পরে আমাদের ওয়েট হয়। এই জি আর ওই অ্যাক্সিলারেশন দুটো সেম হয়ে যাবে, সো দ্যাট ওখানে যে বসে থাকবে মহাকাশ স্টেশনে তারা ওয়েটলেস,
তারা ফ্লোটিং, মানে তারা কোনো ওজন বুঝবেন না, তারা বসে থাকলেও কোনো কিছু বুঝবেন না, তাদের কাছে বসে থাকা, শুয়ে থাকা, ভেসে থাকা একই রকম। তারা সেই জন্য ওইখানটায় ওই জায়গাটাকে বলা হয় জিরো গ্র্যাভিটি বা মাইক্রো গ্র্যাভিটি। এবার যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল সেখানে হচ্ছে মাইক্রো গ্র্যাভিটিতে আমাদের এই যদি আমরা আমাদের মাসেল যেমন ওই মায়োজেনেসিসের এক্সপেরিমেন্ট করা হয়েছে, তারপরে ধরো সিডসগুলো, সায়ানোব্যাকটেরিয়া, হাউ দে বিহেভ দেয়ার জিরো গ্র্যাভিটিতে কী বিহেভ করে, তাহলে সেইটার আউটকাম করার জন্য করা হয়েছে। আরও একটা জিনিস তুমি ধরো, তোমরা দেখতে পারো যে ধরো আমার ওখান থেকে 400 কিলোমিটার উপর থেকে পৃথিবীতে ফিরে আসতে হবে। এবার তোমায় সহজ ক্যালকুলেশন করে ফেলতে পারো যে 400 কিলোমিটার হাইট আছে, পৃথিবীতে তাকে ফিরে আসতে হবে। যদি ফ্রি ফল হয়, মানে তুমি ওখানে তুমি জাস্ট ওকে ছেড়ে দিয়েছো, তাহলে কতক্ষণ সময় লাগবে? ইউ ক্যান ক্যালকুলেট, তুমি দেখবে 5 মিনিটের মধ্যে চলে আসবে। এবং তুমি ভেলোসিটিটাও ক্যালকুলেট করতে পারবে। তুমি ভেলোসিটি যদি ক্যালকুলেট করো দেখবে 1 লক্ষ কিলোমিটার পার আওয়ারের উপরে হয়ে যাবে। তারপরে তার আগে ওটা অ্যাটমসফিয়ারে পুড়ে যাবে। দ্যাটস হয় বাইরে থেকে যখন ওই কোনো কিছু আসে আমাদের অ্যাটমসফিয়ারে ওটা পুড়ে যায়, কারণ ওটা ফ্রি ফল হয়ে যায়। তাহলে এই যে ফ্রি ফলটাকে আটকানোর জন্যই কি করা হয়, ওই যে ডিঅরবিট বার্নিং। ডিঅরবিট বার্নিং মানে হচ্ছে অরবিট ম্যানুভারের উল্টো, মানে ওর ভেলোসিটিটা কমাতে হবে। 28,000 থেকে ভেলোসিটি কমিয়ে দিলে ওটা নিচে নেমে যাবে। এবার নিচে নেমে গেলে তাহলে আবার ভেলোসিটি গ্র্যাভিটেশনের জন্যই বাড়তে থাকবে, আবার ওটাকে ফুয়েল দিয়ে তার ভেলোসিটি কমাতে হবে। এই ভেলোসিটি কমাতে 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 ওই অরবিটটা ছোটো করতে 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 একটা সময় অ্যাটমসফিয়ারে ঢোকাতে হবে। তো এই যে বেসিক ফান্ডামেন্টাল যে আইডিয়াগুলো, এগুলো কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার সেটাকে এক্সিকিউট করা, যেটা মানে নাসা এবং ইসরো, পৃথিবীর সমস্ত দেশ মিলে যে কাজটা, স্পেস এক্স মিলে যে কাজটা করতে পারলো, এইটা একটা মানে চমকই বলতে পারো। মানে এটা খুব বেশি, আমরা যখন ছাত্র ছিলাম, তোমাদের বয়সী ছিলাম, তখন আমরা ভাবতে পারতাম না। কিন্তু এখন আমরা মাস্টার হয়ে আমরা দেখতে পাচ্ছি। এখন তোমরা ছাত্র অবস্থায় এই জিনিসটা দেখতে পাচ্ছ, তোমরা যখন শিক্ষক হবে তখন দেখবে জিনিসটা আরও বেশি উন্নত হয়েছে। আমি যেটা অনুরোধ করব ছাত্রদের, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে একটু ভাবতে, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটু ভাবতে। কারণ হচ্ছে আমাদের ওই দিকেই হচ্ছে নেক্সট আমাদের যে রিসার্চের যে অভিমুখ বলো বা যাই বলো, সেগুলো সেই দিকে হবে। তো সেইটা আমাদের ছাত্রদের কাছে আমার এটাই থাকলো যে এই ঘটনাগুলো থেকে তারা উজ্জীবিত পাবে এবং অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটু পড়াশোনা করলে পারে ভালো লাগবে। আর বিশেষ ক্ষেত্রে ইসরোর যে ভূমিকা, তোমরা অনেকেই জানো, দেখেছো, ইসরোর ভূমিকা কিন্তু এখানে বেশ প্রশংসনীয়। ইসরো যা কাজ করে সেটা হচ্ছে আমাদের ভারতীয়রা, আমরা রিসার্চে খুব বেশি মানে হয়তো ইউরোপিয়ানদের থেকে, আমেরিকানদের থেকে খুব বেশি উন্নত না হলেও ইসরোর কাজকর্ম কিন্তু মানে প্রেইজওয়ার্দি, তাদের সাথে কম্পিটিশন করতে পারে। তো শ্রীহরিকোটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমি ঠিক এই প্রসঙ্গ থেকে সরাসরি পার্থপ্রতিম স্যারের কাছে আসবো। পার্থপ্রতিম স্যার কী বলবেন এই বিষয়ে? কারণ যেমনটা রবিউল স্যারও বললেন, আপনিও যদি কিছু কোনো স্টুডেন্টসদের ক্ষেত্রে কোনো রকম কোনো বার্তা দিতে চান। না, অবশ্যই যে এইটাই টাইম, স্টুডেন্ট লাইফটাই হচ্ছে টাইম নিজের মাইন্ড সেট আপটাকে ঠিক করার। ঠিক আছে, আমাদের অনেক রকমের দিক রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে স্পেস নিয়ে রিসার্চ করা। ঠিক আছে, তো এখন থেকেই তারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি ইন্টারেস্টেড হয়, আস্তে আস্তে যত দিন যাবে, এই যে ক্যালকুলেশনের কথা উনি বললেন, ক্যালকুলেশন খুবই ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশন, যেখান দিয়ে আমরা বের করতে পারবো যে ওনারা ওখানে স্পেস শ্যাটেলের মধ্যে কীভাবে জিরো গ্র্যাভিটিতে আছে। ঠিক আছে, কিছুই না ক্যালকুলেশনের মধ্যে, বাড়িতে বসে সিম্পলি এটা করে ক্যালকুলেট করে দেওয়া যায়। এমনকি যেই ফর্মুলাগুলোর কথা উনি বলেছেন, সেই ফর্মুলাগুলোর জন্য যে আমাদের বিশাল কিছু পড়াশোনার দরকার তাও না, আমাদের স্টুডেন্ট লাইফে এই ফর্মুলাগুলো আমরা সমস্ত স্টুডেন্টরাই ফেস করেছে। ফলে এইগুলো থেকে যদি একটা তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করে, অনেক যেরকম দিক রয়েছে তার মধ্যে এই স্পেস নিয়ে রিসার্চ করাটাও একটা অবশ্যই একটা ভালো দিক হতে পারে। এবং তার জন্য যা যা পড়াশোনা করা যেতে পারে সেটা আমাদের সবারই হাতে এখন ইন্টারনেট রয়েছে, তার মাধ্যমে আমরা প্রথম থেকেই এখন একটা উদ্যোগী হতে পারলে আগামী দিনে যত দিন যাবে এবং হয়তো কলেজ টাইম বা এই সময়গুলোতে একটা হয়তো ডিরেকশন পেয়ে যাবে, যেই ডিরেকশন নিয়ে এগোলে আলটিমেটলি একটা সাকসেসফুল হতে পারবে বলে আশা রাখি। একেবারে অন্তিম দণ্ডের দিকে আমরা যাচ্ছি। আমি এবার দুজনের কাছেই একটাই প্রশ্ন রাখবো, কমন প্রশ্নটা জানার চেষ্টা করবো। অনেকের মধ্যে এই প্রশ্নটা রয়েছে, তা হলো যেমন এই শুভাংশু শুক্লার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তিনি একজন পাইলট হিসেবে কাজে লাগিয়েছেন তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, সবাই কি স্পেস স্টেশনে যেতে পারে? কি কি ডেকোরাম মেনটেন করতে হয়, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়, মেডিকেল সরাসরি যদি আমরা ফিজিক্যাল ফিটনেসের কথা বলি, তাহলে সেগুলো কি কি মেনটেন করতে হয়? আমি প্রথমে একটু রবিউল স্যারের কাছে যাবো। রবিউল স্যার। হ্যাঁ, এই যে স্পেস স্টেশনে যেতে গেলে মানে আমরা সবাই পারবো না, ফিজিক্যাল কন্ডিশন খুব স্ট্রং হতে হবে। কারণ সবচেয়ে এক্সট্রিম কন্ডিশনে আমাদের ওখানে থাকতে হয়।
তো সেই জন্য এক্সটেন্সিভ একটা ট্রেনিং হয়, যেটা পার্থপ্রতিমবাবু বলেছেন যে এই আমাদের শুভাংশু শুক্লারও 8 মাসের একটা এক্সটেন্সিভ ট্রেনিং হয়েছে, যে ওখানে মহাকাশে থাকার জন্য একটা ট্রেনিং করতে হয়েছে। তো সেই ট্রেনিং ফেজগুলোতে থাকা, তারপরে আরও একটা যেটা ব্যাপার হচ্ছে ওই যে ক্যাপসুলের মধ্যে খুব কম জায়গার মধ্যে ওই একই অবস্থায় 22 ঘন্টা, যাওয়ার সময় তো 28 ঘন্টা লেগেছে, তো 28 ঘন্টা তো সেইখানে মুভ করতে পারছে না, যে এমনভাবে বসে আছে, যেমনভাবে শুয়ে আছে সেইভাবেই থাকতে হবে। সো এত জিনিসগুলো মানে অ্যাডজাস্ট করা, এটা খুব মানে সাইকোলজিক্যালি খুব স্ট্রং হতে হবে, আর ফিজিক্যালি তো স্ট্রং হতেই হবে। তো সেই জন্যই একটা এক্সটেন্সিভ ট্রেনিং দরকার। তবে বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, মানে অনেক এগিয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। আশা করা যায় যে এটা মানে আর 5টা সাধারণ মানুষের মধ্যেও এই ক্যাপাবিলিটি তৈরি করতে তারা সক্ষম হবেন, সাচ দ্যাট ফিউচার মানে কামিং ইয়ার্সে হচ্ছে প্রচুর মানুষই স্পেসে গিয়ে, বিশেষ করে লো আর্থ অরবিটে গিয়ে থাকতে পারবেন বা এনজয় করতে পারবেন। রিসার্চ তো তারা করতেই পারবেন যারা যাবেন, সাধারণ মানুষইও যেতে পারে। এবং আমার এটা মনে হচ্ছে, আমি জানি না এটা আমার এক্সাজারেট করা হবে আমার, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেহেতু এখানে স্পেস এক্স ইনভলভড আছে, কমার্শিয়াল ব্যাপার ইনভলভড আছে, তো একটা টার্গেট কিন্তু হবেই যে লো আর্থ অরবিটে একটা ট্রাভেল করার একটা টেন্ডেন্সি হবে। কিছু মানুষ হয়তো পয়সা দিয়ে সেখানে 10 দিন কাটিয়ে এল, রাইট, আলাদা রকম হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স। মানে অনেকে যায় না, মানে ধরুন আমরা ঘুরতে গিয়ে হয়তো ইউরোপে কেউ গেল, এতে গেল, তো ওটা হচ্ছে যারা বেশি ধনী মানুষ তারা হচ্ছে অরবিটে গেল ঘুরতে, 10 দিনের জন্য অরবিটে ঘুরে তারপরে এলো। এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু এটা কমার্শিয়ালাইজেশন হচ্ছে। এবং কমার্শিয়ালাইজেশন না হলে কিন্তু এত মানে প্রিসাইজলি এত সুন্দরভাবে জিনিসগুলো হয়তো করা যেত কি না জানি না। কারণ আমরা ছোটোবেলায় যেটা গল্পটা পড়ে এসেছি সেটা হচ্ছে চাঁদে প্রথমে মানুষ গেছিলো, সেটা প্রায় 50 বছর আগে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা কত কঠিন কাজ ছিল। 50 বছর পরে, 70 বছর পরে এখন হচ্ছে সেই কাজটা আমরা ইন রিয়ালিটিতে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে। ঠিক, আমি পার্থপ্রতিম স্যারের কাছে যাব। হ্যাঁ, না যেটা বললেন উনি যে একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম, তার কারণ হচ্ছে যখন আর্থ থেকে একটা রকেট যখন বেরোচ্ছে সেই সময় সবচেয়ে বড় যেটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে জি ফোর্স। ঠিক আছে, মারাত্মক একটা জি ফোর্স ফেস করতে হচ্ছে। যতদূর মনে পড়ছে 15G এর মতন একটা ফোর্স তাদেরকে ফেস করতে হয়। এখানে জি বলতে গ্র্যাভিটেশনাল জি ফোর্সের বলতে কথা বলা হ্যাঁ, হচ্ছে। আমরা যেটা আর্থে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে একটা বডিকে যদি উপর থেকে ফ্রি ফলে ছেড়ে দিই তাহলে ভেলোসিটি যেই রেটে ইনক্রিজ করছে সেটাকে আমরা বলি যে হচ্ছে ওর অ্যাক্সিলারেশন। তো একটা উপর থেকে একটা বডি ছেড়ে দেওয়ার পরে যখন ছাড়ছি তখন ওর ভেলোসিটি থাকছে 0, ঠিক আছে। 1 সেকেন্ড পরে ওর ভেলোসিটি হবে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মানে পার সেকেন্ডে ও 9.8 মিটার পার সেকেন্ড করে, মানে খুব ক্যাজুয়ালি যদি বলা যায় তাহলে এইভাবেও আর্থে আমাদের স্পিড বেড়ে যাচ্ছে। তো সেইটাই যদি মানে একটা রকেটকে স্পেসের অ্যাট্রাকশনকে ওভারকাম করে অরবিটে যেতে হয় তাহলে এটা অ্যারাউন্ড 15G, ঠিক আছে। এবং এই জি আমরা ছোটোবেলা থেকে কেউই ফেস করি না। আমরা ছোটোবেলা থেকে কীভাবে ফেস করে এসেছি না, আমাদের হচ্ছে 1G ফেস করে এসেছি, এবং সেখান থেকে টানা একবারে 15Gতে যাওয়া সম্ভব না। আস্তে আস্তে ওটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হয়। 2G, সেখানে 2 সপ্তাহের একটা প্রোগ্রাম হলো, তারপর 3G, 4G, এইভাবে করতে করতে আলটিমেটলি 15G। আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যখন আর্থে রয়েছি সেখানকার অ্যাটমসফিয়ার আর যেখানে যাচ্ছি সেখানকার অ্যাটমসফিয়ার টোটালি আলাদা। সেই জায়গার সাথে গ্র্যাজুয়ালি কি করে অ্যাকাস্টম হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, এই ব্যাপারগুলো হ্যাঁ রয়ে যাচ্ছে। একেবারে মন্ত্রীমণ্ডল ছিল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ট্রাইব বাংলা আসার জন্য, ইঙ্গিতের অনুষ্ঠানে যোগদান করার জন্য। যারা যারা আজ নিশ্চয়ই ইঙ্গিত দেখেছেন প্রাইম টাইমে, কিছু না কিছু জানতে পেরেছেন। শুধুমাত্র যে ঘটনাগুলো সামনে এসছে সেই ঘটনা নয়, ঘটনার ভেতরের ঘটনা জানানোর চেষ্টা করেছে এবং ভবিষ্যৎমুখী ঠিক কী কী হতে পারে তার সম্ভাব্য কিছু ব্যাখ্যাও তারা রাখার চেষ্টা করেছেন। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এইরকমই শো দেখার জন্য প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন ট্রাইব বাংলার পর্দায় প্রাইম টাইম ইঙ্গিতে। নমস্কার।